এরপর আমরা আমাদের আলোচনায় যাব, যে আলোচনা সভা প্রথমে আমরা আজকে আয়োজন করেছি। এই আলোচনা সভায় আজকে সঞ্চালকের ভূমিকা পালন করার কথা ছিল আমাদের অন্যতম সদস্য দেবদূতের, কিন্তু বিশেষ কারণবশত একেবারেই ও উপস্থিত থাকতে পারেনি, সেই জন্য এই দায়িত্বভার আমাকে তুলে নিতে হলো। আমি আমাদের এই আলোচনা সভায় সকলের অনুমতি নিয়ে শুরু করছি। আশা রাখি আজকে যারা উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকা, তারা হয়তো সমৃদ্ধ হবেন এই আলোচনা থেকে। প্রথমে অজিত দা থেকে রয়েছেন, অজিত সরকার। আজকে এই বিষয়ের উপর প্রথম অজিত দা আলোকপাত করবেন। তারপর আমরা ভাস্করদার কাছ থেকে কিছু কথা শুনবো, তার ভাবনা, কারণ তিনিও ছোটদের নিয়ে অনেক কাজ করছেন ইতিমধ্যে। এবং এরপর অবশ্যই আমাদের মুখ্য বক্তা শ্রী বিজয় মুখোপাধ্যায় মহাশয় বক্তব্য রাখবেন। এটা হচ্ছে প্রথম পর্ব। এবং তারপর আপনারা যারা উপস্থিত আছেন শুনবেন, শুনতে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, সে প্রশ্ন আপনারা করবেন, আমরা সমৃদ্ধ হব। আমি আপনাদের কাছে মাইক্রোফোন নিয়ে পৌঁছে যাব। প্রথমে শ্রী অজিত সরকার। আজকে আমাদের যে বিষয়, রোল অফ থিয়েটার ইন এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, শিক্ষা এবং চরিত্র গঠনে নাটকের ভূমিকা, এর উপর আলোকপাত করছেন। জানাই সদানগর সফরীকে ধন্যবাদ। আমি এসেছি সুদূর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে। আসলে সাবজেক্টটা আমার বহুদিন ধরেই জানা, মানে প্রথম শুরুতেই আমি বড়দের কাজ করেছি, কিন্তু এখন এই ছোটদের কাজগুলো শুরু করেছি বিগত 5-6 বছর ধরে। শিক্ষা ও চরিত্রের মাধ্যমে যে নাটকের ভূমিকাটা, তো শিক্ষা যখন বাচ্চাদেরকে শিক্ষাটা দিই নাটকে, আমিও হয়তো যখন আমি প্রথম অবস্থায় নাটকটা শিখি বা মানে অভিনয় করতে যাই, তখন আমিও ঠিক মুখস্থ বিদ্যাটা রাখতে পারতাম না বা কথা বলতে পারতাম না মানুষের সঙ্গে, বা ঠিক জায়গায় পৌঁছাতে পারতাম না, প্রেজেন্টেশনটা নিয়ে আসতে পারতাম না। যখন যত সময় গিয়েছে নাটকের অভিনয় করছি বা রিহার্সাল দিচ্ছি, নাটকের মাধ্যম দিয়ে একটা নিজের মনের মধ্যে একটা মানে কি বলবো, মানে খুলছে, যে কারোর সঙ্গে ভয় ভীতিগুলো কাটছে, বা সিচুয়েশন গুলো চরিত্রের মধ্যে ঢুকতে পারছি, কোন চরিত্রের কি চরিত্রে দাঁড়ায়। যত দিন যাচ্ছে নাটকের মধ্যে দিয়ে একটা অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় হচ্ছে, মানে আস্তে আস্তে হয়েই যাচ্ছে। তখন কিন্তু আবার একটা সময় মনে হয়েছিল যে শুধু নাটকটা আমরা বিনোদনের জন্য ভাবি, কিন্তু এমন একটা সিচুয়েশন ঘটে, মানে দিনের পর দিন, মানে সত্যি নাটকের শিক্ষাটা যত দিন গিয়েছে, নিজের অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি, মুখস্থ বিদ্যা বেড়েছে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বেড়েছে, নিজের চরিত্রের দিক দিয়ে, সাংগঠনিক দিক দিয়ে এই নাটকের একটা পোশাকটা সত্যি ভালো। আর বাচ্চাদের নাটকের ডিরেকশনের কাজ রিসেন্টলি আমি শুরু করেছি, তাদের বুঝতে পারছি তাদের যে পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি যে মনোসংযোগটা ঘটে না, বিভিন্ন মানে স্কুলে গিয়ে দেখছি নাটকের মাধ্যমে খেলার ছলে যখন আমরা শিক্ষাদানটা করি, তখন কিন্তু ওরা একটা এনার্জি, ইচ্ছে শক্তি প্রকাশটা ঘটে, যার মাধ্যম দিয়ে ওরা একটা মানে নিজেদের জায়গাটা আনন্দ উপলব্ধি করতে পারে। তার ফলে দেখি তাদের মুখস্থ বিদ্যাটা সত্যিই কিন্তু একটা ভালো হয়, এবং নিজেদের চরিত্র চারিত্রিক দিকটাও কিন্তু নিজেরা ঠিকঠাক ভাবে বুঝতে পারে। ভালো লাগে, মানে প্রত্যেকটা পার্টে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে তাদেরকে কোনো একটা চরিত্র দিই, সেই চরিত্রগুলো হয়তো প্রথম অবস্থায় বুঝতে পারে না, কিন্তু কিছু সময় পর রিহার্সাল করতে করতে নাটকের মাধ্যম দিয়ে দেখি তারা কিন্তু চরিত্রগুলো গঠন করতে পারে, সেই জায়গাগুলো কি বলতে চাইছে। এটাই দেখি তখন পড়াশোনার মাধ্যমেও তাই, তারা কোনো সাবজেক্টে যেমন ইতিহাস হোক, ভূগোল হোক, বা যে কোনো সাবজেক্টেই হোক, তারা কিন্তু এই পোশাকের মাধ্যম দিয়ে কিন্তু নিজেরাও বুঝতে পারে।
বাকি আমি পরে বলছি, কারণ ভাস্করদাও আছে, বলুক, আমি যত সময় যাবে সেমিনারের মধ্যে তখন আমি সেইভাবে কথাগুলো বলবো। মানে সেমিনার চলতে চলতে ছিল আমাদের, অবশ্যই আমরা ওরকমভাবেই চলবে, একটা আলোচনা চক্রের মতো, কথার পৃষ্ঠে কথা উঠে আসবে। বেশ, ভাস্করদা তার কথা বলুন, কারণ ভাস্করদা ইতিমধ্যেই করছে ছোটদের নিয়ে বেশ কিছু কাজ পরিবারের মধ্যে, এবং স্কুল ভিত্তিক কাজও ভাস্করদা করে থাকে। তার কিরকম অভিজ্ঞতা? নমস্কার সকলকে। প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় বিজয় মুখোপাধ্যায় মহাশয়কে আমার আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই, এবং আমার বন্ধু প্রতিম অজিত সরকার মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং সর্বোপরি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান ব্যক্তি মাননীয় শ্রীরূপ শেখ মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলাম। আজকের এই যে টপিকটা চন্দ্রনগর স্বপ্নের সেমিনারে আয়োজন করেছে, এটা ব্যক্তিগত যদি আমরা দেখি দীর্ঘদিন ধরে চলে আসছে। মানে থিয়েটার তো হাজার হাজার বছর ধরে চলে আসছে এই বাংলায়। আজকে যদি আপনারা দেখেন তাহলে ভারতীয় নাট্যশাস্ত্রের সঙ্গে গ্রিক নাট্যশাস্ত্র, এই দুটো নাট্যশাস্ত্র সব থেকে বড় গোটা পৃথিবীর মধ্যে। তো থিয়েটারের সঙ্গে আমাদের ভারতবর্ষের মানুষের পরিচয় বহুকাল আগে থেকে। এইবার এই থিয়েটারের সঙ্গে শিক্ষা এবং চারিত্রিক গঠনের যে মূল একটা সংযোগ, এইটা যারা প্রত্যেকে থিয়েটার করছে, এবং স্কুলে কেন প্রত্যেক স্কুলে অনুষ্ঠানে, বাৎসরিক অনুষ্ঠানেতে একটা করে বাচ্চাদের নাটক করান মাস্টারমশাইরা, এবং সেখানে তারাই নির্দেশনা দেন, বাচ্চারা খুব নিজেদের মধ্যে আনন্দ করে একটা নাটক করে। মানে এখানেতে প্রথমে যখন বাচ্চারা ছোট থাকে, যখন থিয়েটার করতে আরম্ভ করে, তারা তো আর কোনো গ্রুপ থিয়েটারে যুক্ত হয় না, তারা স্কুলেই থিয়েটার করে। এবার স্কুলেতে মাস্টারমশাইরা যখন গ্রুপ থিয়েটার মানে একটা নাটক তোলাচ্ছেন, তখন কি হয়, তাদের মধ্যে একটা উঁচু ক্লাস বা নিচু ক্লাস, এবং যে ছেলেটার সঙ্গে সে হয়তো ক্লাসে কোনোদিন কথাই বলে উঠতে পারে না, সেই ছেলেটার সঙ্গে অভিনয়ের মাধ্যম দিয়ে একটা বন্ধুত্ব শুরু হয়। মানে একটা ওয়ে অফ কমিউনিকেশন বিল্ডিং হতে আরম্ভ করে প্রথমত, যখন একটা নাটকের রিহার্সাল তারা দিতে শুরু করে। সেই রিহার্সাল দিতে দিতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব বাড়ে। সেই বন্ধুত্ব বাড়ার পরে সে তার নিজের কাজটা বুঝতে পারে যে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে। হয়তো আমি একটা কোটালের রোল পেয়েছি, আমি একটা কোটালের রোল করব। এবার তখন তারা বোঝে না তারা কি করছে অ্যাকচুয়ালি, যে আমি কতটা সিরিয়াসলি অভিনয় করছি না। তখন তাদের যারা ডিকটেশন দিচ্ছেন, কোনো ম্যাডাম বা কোনো টিচার, তারা তাদেরকেই ফলো করছে, এবং তাদেরকে ফলো করে তারা একটা নিজস্ব প্রযোজনার একটা নিজের ভিত্তি তৈরি করছে, করে নাটকটা হচ্ছে। প্রত্যেকে এখানে অনেকেই গার্জেনরা আছেন। একটা যখন শিশু মনস্কর মধ্য দিয়ে যখন তারা আবৃত্তি শিখছে, গান শিখছে, প্রত্যেকটা জিনিস শিখতে পাঠান তারা, কারণ ইন ফিউচার আঁকা, গান, আবৃত্তি এগুলো হয়তো তাদের পড়াশোনার মধ্যে লাগবে। আবৃত্তি করতে গেলে উচ্চারণ স্পষ্ট হবে। কিন্তু আপনারা সবাই জানেন যে থিয়েটার করতে গেলে বা নাটক একটা মঞ্চস্থ করতে গেলে প্রত্যেক অভিনেতার মধ্যে তিনটে গুণ তো লাগবেই। মানে সে যদি গান জানে, সে যদি নাচ জানে, সে যদি আবৃত্তি জানে, তাহলে তার থেকে ভালো ওয়ে অফ কমিউনিকেশন করার আর্টিস্ট। হ্যালো, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো মানে তারা একটা নিজস্ব প্রস্তুতির মধ্যে থাকে। এইবার সেই ছেলেটা যত বড় হবে, আজকে আপনারা প্রত্যেকেই একটা গানের ইনস্টিটিউশনে পাঠাচ্ছেন মেয়েকে, নাচের ইনস্টিটিউশনে পাঠাচ্ছেন, বাট কেউ কি কোনো থিয়েটারের ইনস্টিটিউশনে পাঠাচ্ছেন? আমার মনে হয় না। এই সংখ্যাটা খুবই কম, খুবই বিরল যে আমি আমার ছেলেকে আবৃত্তি নাচের পাশাপাশি আমি থিয়েটারে পাঠাচ্ছি, খুবই কম সংখ্যক হয়। এবং আমরা যারা বিভিন্ন স্কুলে ওয়ার্কশপ করাতে গেছি, বিভিন্ন হেডমাস্টার মশাইদের সঙ্গে যখন কথাবার্তা বলেছি,
তখন তারা বলেছেন ভীষণ ভালো লেগেছে আমাদের, আপনারা বছর বছর এরকম ওয়ার্কশপ করিয়ে যান। কিন্তু এখানে লাভটা কোথায়? এখানে কি আদৌ লাভ হচ্ছে? মানে আমরা যে দুদিন ধরে ওয়ার্কশপ করাচ্ছি, তারা আনন্দ ফুর্তি করে যে তারা একটা কাজ করছে, লাভ হচ্ছে কি আদৌ? আমরা সেটাকে চর্চাই রাখছি না। মানে স্কুলেতে ওয়ার্কশপটা হয়ে গেল, তারপর আমাদের ছেলে মেয়েদের আর কোনো থিয়েটারের সঙ্গে যুক্তও নয় তারা। আমরা নর্মাল যেরকম গান নাচ শেখাচ্ছি আমরা সেরকমই পাঠিয়ে যাচ্ছি। এটাই অ্যাকচুয়ালি সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, এবং কিছু সাংস্কৃতিক মনস্ক বাবা মা আছেন যে তারা রীতিমতো তাদের বাচ্চাদেরকেও গ্রুপ থিয়েটারে পাঠাচ্ছেন। আমি এরকম বহু দলই জানি যাদের মধ্যে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কাজ করছে। আমার নিজের দলেও কিছু কিছু আছে, তবে সেটা খুবই রেয়ার, খুবই বিরল। এবার মেন ব্যাপারটা আমি বলি যে চারিত্রিক গঠন, শিক্ষা। অ্যাকচুয়ালি শিক্ষা মানে তো নাটক করে তার শিক্ষাগত যোগ্যতা বেশি বৃদ্ধি পাবে না, না। মানে ব্যাপারটা হচ্ছে শিক্ষিত হওয়া। মানে একটা বাচ্চা ছেলে যখন গ্রুপ থিয়েটারে ঢুকবে, সে একটা বড় বড় বিভিন্ন বয়সের মানুষজনের সঙ্গে মিশবে, তার মধ্যে একটা নিয়মানুবর্তিতা জন্ম নেবে, একটা শৃঙ্খলা বোধ তৈরি হবে। তো এইসব জিনিসগুলোর মাধ্যমে এডুকেশন মানে এডুকেশন মানে শিক্ষিত করে হয়ে উঠবে সে আস্তে আস্তে, এবং পাঁচটা মানুষের সঙ্গে কথা বলতে তার দ্বিধাবোধ তৈরি হবে না। একটা বয়স্ক লোক আর একটা ইয়ং ছেলের মধ্যে কথা বলার মধ্যে যে মাত্রা আছে, সেই মাত্রা ভদ্রভাবে সে ব্যবহার করতে জানবে। কারণ আমাদের থিয়েটারেতে বিভিন্ন রকমের চরিত্রের মাধ্যমে অভিনয় করতে হয়। একজন মা, একজন ঠাকুমা, একজন পাগলের সাথে কিভাবে অভিনয় করছে, একজন বয়স্ক লোকের সাথে কিভাবে অভিনয় করছে, সেই ছোট 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 ইমোশনের যে মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলো আমাদের নির্দেশকেরা শেখান। এইবার সেই শিক্ষার মাধ্যম দিয়ে সেই ছেলেটা একটা শিক্ষিত হয়ে ওঠে। আমি বলছি না যে বিএ বা এমএ পাস করছে, না, সেটা নয়। একটা শিক্ষিত হয়ে উঠছে, যেটা সমাজে স্পষ্টভাবে কথা বলতে পারবে সেই ছেলেটি বা মেয়েটি। আর চারিত্রিক গঠন আজকালকার এখন যা যুগ, থিয়েটার তো রিয়েল, ক্যামেরা রিল আমরা বরাবরই জানি। ক্যামেরা রিল আর রিলের মধ্যে পার্থক্য আজকে প্রত্যেকটা ইয়ং মানসিকতা রিলের মধ্যে ঢুকে যাচ্ছে। তারা কি করছে? তারা পারফর্ম করছে, কিন্তু রিলের মাধ্যমে পারফর্ম করছে। বাট আমরা এইখানে যেটা করি, এইখানে একটু পরে যে বাচ্চাগুলো অভিনয় করবে, তারা কিন্তু আপনাদের সামনে একবারই অভিনয় করবে, ওয়ান টাইম। সেখানে যদি একবার ভুল হয়ে যায়, সেইটা রেকটিফিকেশনের জায়গা, আবার এই শোটা যেদিন করবে সেদিন, তার আগে তো নয়। সেই মুহূর্তটা পেরিয়ে গেল মানে শেষ হয়ে গেল। অতএব এই থিয়েটার একটা অনুশীলনের জায়গা, যেখানে আপনাকে পারফেকশন আনতে সাহায্য করবে পারফরমেন্স করতে। হ্যাঁ, এই পারফরমেন্সটা শুধুমাত্র কি নাটক না, সে ভবিষ্যতে বড় হয়ে যদি সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যায়, তাহলে সেখানেও এর এফেক্টটা আছে। আজকে সরকারি চাকরি তো মাত্র 4%, বাদ বাকি যে বেসরকারি চাকরির ইন্টারভিউ হয়, বিভিন্ন ধারার ইন্টারভিউ হয়, সেখানে স্মার্টলি অ্যান্সার দেওয়ার জন্য এই থিয়েটারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার কারণ সে সামনে কটা ইন্টারভিউয়ার আছে, 4টে ইন্টারভিউয়ার আছে, কিন্তু এখানে যখন পারফর্ম করছে, সামনে প্রায় 400 থেকে 500 দর্শকের সামনে সে অভিনয় করছে। তো এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে, এর মাধ্যমে চারিত্রিক দৃঢ়তা এবং কি বলবো, একে অপরের প্রতি শ্রদ্ধা, মহিলাদের প্রতি শ্রদ্ধা, প্রত্যেকটা জিনিসই তারা শিখতে আরম্ভ করে ছোটবেলা থেকে। এই অভ্যেসটার মধ্যে দিয়ে গেলে আমার মনে হয় চারিত্রিক দৃঢ়তা আরো ভালো হয়, এবং শিক্ষিত, আদর্শ শিক্ষিত মানুষ হিসেবে আমি বলবো না যে আমাদের প্রত্যেকেই যারা যারা থিয়েটার করছেন তারা আদর্শ শিক্ষিত বা আদর্শ মানুষ, এটা হতে পারে না। কিন্তু হ্যাঁ, ম্যাক্সিমাম জনই আপনারা দেখবেন তাদের মধ্যে একটা সহানুভূতি, দয়া, মায়া, মমতা, এবং তারা যে চাকরি বাকরি করেও যারা থিয়েটার করেন, তারা তো স্পেশাল, মানে তারা হচ্ছেন এক্সেপশনাল লোক, যারা সংসার বজায় রেখে চাকরি করে প্লাস তারা নিজস্ব সময় থিয়েটারে দিচ্ছেন সংস্কৃতিকে ধরে রাখার জন্য। তো তারা এক ধরনের সংস্কৃতির ধারক ও বাহক বলা যেতে পারে। আজকের মতো আমি এইটুকুই বলছি, বিজয়দা আরো ইনফরমেশন দেবেন। আমার একটাই অনুরোধ আজকের এই মঞ্চে এসে, যে চন্দননগরে বহু দল আছে যারা এরকম সংস্কৃতিপূর্ণ জায়গা, যেখানে প্রায় 10টা দল বলে কম হবে, আই থিঙ্ক আরো বেশি হবে, 10-এর বেশি নিয়মিত কাজ, অনিয়মিত কাজ মিলিয়ে 10-এর বেশি আছে। আপনারা, আমি কোনো গ্রুপ পেনশন করছি না যে স্বপ্নেরই পাঠাতে হবে, কিন্তু যে কোনো একজন থিয়েটার নির্দেশকের হাতে ফেলুন,
পেলে দেখুন কি হয়, তার রেজাল্ট দেখুন আপনারা। আপনারা যদি না পাঠান তাহলে আমাদের এই বক্তব্যের কোনো মানে থাকে না। এটুকুই বলছি। আগামী দিনে এই পরে বিজয়দা বলবে, আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধন্যবাদ। ধন্যবাদ ভাস্করদাকে। এই আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাবেন আমাদের মুখ্য বক্তা শ্রী বিজয় মুখোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে যে একটা সামান্য আলোচনাটা সামান্য নয়, বক্তারা সামান্য, সেই আলোচনাতে আপনারা এতজন মানুষ এসছেন, আপনাদের কাজকর্ম ছেড়ে এরকম একটা হালকা বৃষ্টি হচ্ছে, সেরকম একটা রোববারের সন্ধ্যায় আপনারা যে এত উৎসাহ নিয়ে এরকম এই জায়গায় একত্রিত হয়েছে, তার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক সংস্থা চন্দনবাবু স্বপ্ননীত, শিলুপ শেঠ এবং তার দলের সমস্ত সদস্যদের, আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি দুই বন্ধু ভাতৃসম। অজিত এসছে মুর্শিদাবাদ থেকে, ও এসছে হরিপাল থেকে, ভাস্কর। তো আমার যেটা মনে হচ্ছে, আমি একটু বলি সংক্ষেপে, সেটা হচ্ছে এরকম যে দেখুন, পড়াশোনাটা কি, কেমন, কেন, সেগুলো তো আমরা প্রতিদিন আজকের জীবনে আমরা নিজেদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করছি। যে এডুকেশন সিস্টেম আছে, সেই এডুকেশন সিস্টেমের মধ্যে একটা বড় অংশ আছে রেজাল্ট ওরিয়েন্টেড সিস্টেম, আর একটা আছে ভ্যালু ওরিয়েন্টেড সিস্টেম। ক্রমশই আমরা ভ্যালু ওরিয়েন্টেড সিস্টেমটা থেকে সরে যাচ্ছি। তো এই জায়গায় আমাদের একটু খেয়াল রাখতে হবে, এবং কীভাবে আমাদের এই মানে এডুকেশন সিস্টেমটাকে থিয়েটার প্র্যাকটিস হেল্প করে বা চরিত্র গঠনে কীভাবে হেল্প করে, সেটাই আমরা আজকে একটু আলোচনা করে বুঝে নিতে চাইব। এবং সামান্য কিছু আমাদের কথা বলার পর আপনারা যারা এখানে প্রচুর গার্জিয়ানস আছেন, ছোটরা আছে, তাদের হয়ে আপনারা যদি একটু প্রশ্নোত্তরে যান, ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমে যান, তাহলে ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হতে পারে, খোলসা হতে পারে। ঘটনাটা হচ্ছে যে দেখুন, আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের। সেটা হচ্ছে একটা গ্যাস বেলুন বিক্রি করছিল একটা লোক। গ্যাস বেলুন আমরা সবাই জানি যে গ্যাস বেলুন বাচ্চাদের স্কুলের সামনে খুব বিক্রি হয়। ওরা একজন বেলুন সেলার থাকে, তার হাতে নানান কালারের সব বেলুন থাকে, এবং সেই বেলুনগুলোকে সে যখনই ওই স্কুলের ছুটির ঘন্টা বাজে, তো সে কী করে, একটা দুটো বেলুন এরকম ওপরে উড়িয়ে দেয়, আর ছোটো ছোটো বাচ্চারা ওরকম বেলুনটা উড়ে যাচ্ছে দেখে সেটা কিনবার চেষ্টা করে, মা বাবাকে বলে আমাদের একটা কিনে দাও, এবং গ্যাস বেলুন সেলারের বেলুন বিক্রি হতে থাকে। তো এই ঘটনাটা এরকম একটা দেখা গেল যে এরকম একটা স্কুলের সামনে একজন গ্যাস বেলুন সেলার এরকম বিক্রি করছে। তো একটা বাচ্চা তার কাছে এসছে, এসে বলছে যে এরকম আঙ্কেল এই আপনার হাতে যে এতগুলো বেলুন আছে, এই বেলুনগুলো সবগুলোই কি এরকম উপরে চলে যাবে? তো বলছে যে হ্যাঁ বেটা, সবগুলোই উপরে চলে যাবে, কারণ এর মধ্যে তো গ্যাস ভরা আছে, এটা উপরে যাবে। তো বলছে আঙ্কেল আমাকে একটু দেখাবেন, মানে ওই যে লাল বেলুনটা আপনার হাতে আছে, ওইটাকে ছাড়লে কি ওটা উপরে যাবে? তো গ্যাস বেলুন সেলার বলছে হ্যাঁ যাবে। বলে দেখান। তো কী করেছো, ওই হাতে সুতোটা বেঁধে রেখে গ্যাস বেলুন সেলার লালটাকে ছেড়ে দিয়েছে, হাতের সুতোটা বাঁধা আছে, বেলুনটা বেশ কিছুটা উপরে উঠেছে। তাই দেখে বাচ্চাটা খুব মজা পেয়েছে। তো তখন বলছে যে লালটা তো গেল, কিন্তু ওই যে হলুদটা আছে ওটা তো একটু ছোটো মতো দেখছি, তো ওটা কি ওপরে যাবে? তো বলছে হ্যাঁ বেটা, ওটাও ওপরে যাবে। তো দেখান। তো ওই হলুদ বেলুনটাকে তখন বেলুন সেলার ছেড়েছে, সেটাও বেশ খানিকটা ওপরে গিয়ে ওই লালটার থেকে আরেকটু কম হাইটে দাঁড়িয়ে গেছে। তো বাচ্চাটা বলছে আর ওই যে কোণার দিকে রয়েছে ব্লু বেলুনটা, ওটা যাবে ওপরে? তো তখন বেলুন সেলার বলছে হ্যাঁ বেটা, এগুলো সবগুলোই যাবে, এখানে এটা গ্যাস বেলুন, এটা ওপরে যায়, এটাই চারিত্রিক বৈশিষ্ট্য। দেখান। তো সেটাকেও দিয়েছে। লাস্টে বলছে যে অ্যান্ড দ্য পার্পল ওয়ান, ওই পার্পলটা যাবে? বেলুন সেলার তখন তার দিকে ঘুরে বলছে যে দেখো, এখানে সব বেলুনই ওপরে যাবে। আসলে বেলুনগুলো কিন্তু মানে ওপরে যাচ্ছে, তাদের কি কালার আছে, মানে কে লাল, কে নীল, কে হলুদ, কে সবুজ, তার জন্য বেলুন ওপরে যাচ্ছে না। বেলুনগুলো ওপরে যাচ্ছে হোয়াট ইজ ফিল্ড ইনসাইড। তো এই গল্পটা থেকে দেখুন, উই অল আর কালার্ড বেলুনস। আমাদের এখানে যত মানুষ আমরা বসে আছি, এখানে ওখানে, ছোটরা
উই অল আর কালার্ড বেলুনস। এক একজনের এক এক রকম প্রতিভা, এক এক রকম কালার। কে কতটা ওপরে যাবে, কে কতটা পড়াশুনো, খেলাধুলো, নাচ গান, আঁকা বা চাকরি জীবনে সাকসেসফুল হবে, সেটা নির্ভর করছে হোয়াট ইজ ফিল্ড ইনসাইড। আর এই হোয়াট ইজ ফিল্ড ইনসাইড এইখানেই হচ্ছে যে আপনার এডুকেশন বা সে যে মা বাবা স্কুলের থেকে যা যা ইনপুটস নিচ্ছে, সোসাইটি থেকে যা ইনপুট নিচ্ছে, এবং ফাইনালি সে যা যা প্র্যাকটিস করে লাইক থিয়েটার, সেখান থেকে যা ইনপুট নিচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তার ওই গ্যাস বেলুনের গ্যাসটা ভর্তি হচ্ছে। তো সেই জন্য ওই গল্পটার নিচে লেখা আছে, মানে ইটস নট দ্য অ্যাপটিটিউড, মানে তুমি কতটা জানো সেটার উপর তোমার সাকসেস নির্ভর করছে না, নির্ভর করছে তোমার অ্যাটিটিউড, হুইচ উইল ডিটারমিন ইয়োর অল্টিটিউড। লাইন্সটা এরকম ছিল, ইটস নট দ্য অ্যাপটিটিউড বাট দ্য অ্যাটিটিউড হুইচ উইল ডিটারমাইন ইয়োর অল্টিটিউড। মানে তুমি কতটা জানো সেটা খুব বড় কথা নয়, কিন্তু তোমার কাজটার প্রতি অ্যাটিটিউডটা কেমন সেটা ডিটারমিন করবে যে তুমি ফাইনালি কোন উচ্চতায় পৌঁছবে, তোমার গ্যাস বেলুন কত উপরে যাবে। তো এইটা হচ্ছে ঘটনা যেখান থেকে আমাদের কিছু অবজারভেশন আছে, কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা সবাই জানি ওই গল্পটা, আমরা অনেকেই পড়েছি যে একটা কাক তার প্রচণ্ড তেষ্টা পেয়েছে, আমরা সবাই পড়েছি ছোটবেলায়, চিন্তা করে দেখুন। এবং সে কিছুতেই জল খেতে পারছে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে একটা কলসি দেখতে পেল, সেই কলসির একদম নিচে জল আছে। তখন সে কি করবে চিন্তা করতে করতে পাথরের নুড়িগুলোকে একত্র করে একটা একটা করে সেই পাথরের নুড়িকে ওই কলসিটার মধ্যে ফেলে জলটার উচ্চতাটাকে বাড়ালো এবং তারপর সে জল পান করতে পারলো। তো এই যে ধরুন ছোট্ট গল্প আমরা ঈশপের গল্পে পড়েছি, এই গল্পটার মধ্যে দিয়ে কি বলার চেষ্টা করে, এটা থেকে এটাই বলা যায় যে টু গেট দ্য সাকসেস বা টু ফুলফিল ইয়োর অ্যাম্বিশন ইউ হ্যাভ টু পুট ভেরি হার্ড এফার্টস। হার্ড এবং স্ট্র্যাটেজিক ওয়েতে তোমাকে এফার্টটা দিতে হবে। ওই কাকটি যদি ওই নুড়িগুলোকে একত্র করে ওই জলটার মধ্যে না ফেলতো, তাহলে জলের লেভেলটা উঠতো না এবং কাকটার জল পান করা যেত না। তো এটা হচ্ছে, এটাকে যদি আপনি দেখেন, সংস্কৃতে একটা কথা আছে যে কাক ও চেষ্টা, মানে যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে 5 হ্যাবিটস বা 5 রুল আপনারা এরকম মানে বেসিক হিসাবে নিতে পারেন, সেটা হচ্ছে কাক ও চেষ্টা। কাক ও চেষ্টা হচ্ছে কাক যেভাবে চেষ্টা করে তার নিজের জল খাওয়ার ব্যবস্থাটা করলো, তার জন্য যে হার্ড এফার্টটা দিল, যে মেধা এবং মেহনত, সে বুদ্ধিটা করলো এবং তারপর মেহনত করলো, তবে সে জলটা পেল, এটাকে বলে কাক ও চেষ্টা। এর পরের যে সূত্রটা বলে সেটাকে বলছে বক ও ধ্যানম। আপনারা দেখেছেন যে ক্রেন মানে বক এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, একদম ফোকাসড জলের দিকে তাকিয়ে। সে দেখতে পাচ্ছে সে একটা মোটামুটি তার প্রয়োজনীয় একটা মাছ সে যেভাবেই হোক ওখান থেকে পিক আপ করবে জল থেকে। সে দেখছে যে অনেক ছোট ছোট মাছ, ধরুন খলছে মাছ বা ধরুন পুঁটি মাছ পাশ দিয়ে চলে যাচ্ছে। বক কিন্তু তার দৃষ্টি নড়াচ্ছে না। বক কিন্তু ওখানে ফোকাস করে বসে আছে যে কখন ওই বড় মাছটা যাবে, যে মাছটা যে সাইজের মাছটাকে সে টার্গেট করছে, সে খেতে চায়, যাতে তার পেটটা ভরবে। সে এক মনে ওই জলের দিকে তাকিয়ে আছে ঘন্টার পর ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে। এটাকে বলে বক ও ধ্যান। 3 নম্বর যেটা বলা যায় সেটা হচ্ছে ধরুন সোয়ান নিদ্রা। সোয়ান মানে হচ্ছে ডগ, কুকুর, নিদ্রা মানে স্লিপ আমরা জানি। তো একটা কুকুর যখন ঘুমায় আপনারা খেয়াল করে দেখবেন যে খুব অ্যালার্ট থাকে, খুব অ্যালার্ট। আমরা যখন ঘুমাই অনেক সময় আমরা প্রায় অচৈতন্য হয়ে যাই, অতটা অ্যালার্ট থাকার দরকার হয় না বা অ্যালার্ট থাকি না। কিন্তু আপনারা যদি কুকুরের ঘুম দেখেন, সে ঘুমাচ্ছে, এলিয়ে শুয়ে আছে, চোখটা হয়তো বন্ধ, কিন্তু একটা সামান্য আওয়াজ বা কেউ হয়তো একটা দূর থেকে হেঁটে গেল, ও কিন্তু চোখটা খোলে, তার মানে অ্যালার্ট থাকে। তার মানে এটা হচ্ছে আরেকটা জিনিস, সোয়ান নিদ্রা, মানে আপনাকে ওই রকম অ্যালার্ট থাকতে হবে সবসময়। when you are in a process, when you are in a study, when you are in an exam, when you are in an interview, facing an interview, আপনাকে কিন্তু ওই সোয়ান নিদ্রা মানে ওই রকম অ্যালার্ট থাকতে হবে যাতে আপনি ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারেন এবং কোনোভাবেই যেন সেই তার থেকে কনসেন্ট্রেশনটা এদিক ওদিক না হয়।
তারপর রয়েছে অল্পাহারী। 4 নম্বর সূত্রটা আছে অল্পাহারী। এই অল্পাহারী বলতে এটা বোঝা হচ্ছে যে কম খাওয়ার ব্যাপারটা বলছে না। বলছে অল্পাহারী মানে আপনি যদি দেখেন আজকে আমাদের এই ফার্স্ট লাইফে আমাদের সবার হাতে হাতে বিভিন্ন বয়সেই ছোট থেকে বড় দেখবেন মোবাইল আছে। আর এই মোবাইলে নানান রকম সোশ্যাল নেটওয়ার্ক সাইট, ফেসবুক থেকে আরম্ভ করে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, নানা রকম ডিস্ট্রাক্টেড হওয়ার জিনিসপত্র রয়েছে। সারাক্ষণ মোবাইল দেখে বা মোবাইলে খেলা করে বা মোবাইলের মাধ্যমে স্ক্রল করতে করতে আমরা প্রচুর ঘন্টার পর ঘন্টা আইডল টাইম কাটিয়ে দিই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে ব্রেনটা আছে সেটা কিন্তু কোনো ডাস্টবিন নয়। আমরা কিন্তু সেখানে অপ্রয়োজনীয় জিনিস, অপ্রাসঙ্গিক কোনো জিনিস, অন্তত স্টুডেন্ট লাইফে কখনো আমরা ওখানে জমা করব না। আমরা ওখানে যে জিনিস আমাদের কাজে লাগে, যা আমাদের পক্ষে কল্যাণকর হয়, আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের কেরিয়ার করতে সাহায্য করে, আমরা শুধু সেই জিনিসগুলোই রাখবো। তাই জন্য বলছে অল্পাহারী, মানে যে যে জিনিসগুলো, মানে ধরুন আমাদের যে স্টিমুলাসগুলো আছে, মানে ধরুন আমরা চোখ দিয়ে দেখি, আমরা কান দিয়ে শুনি, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, আমরা হাত দিয়ে টাচ করি, এই যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোকে আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যেন সেগুলো ব্যর্থ না হয়ে যায়, ফালতু না হয়ে যায়। যে জিনিস দেখার নয় তা আমরা দেখবো না, সেটা যতই অ্যাভেলেবল হোক আমার চোখের সামনে। আজকের ফার্স্ট লাইফে মোবাইলে বা টিভিতে অনেক কিছুই অ্যাভেলেবল যা আমাদের দেখা উচিত নয়, যে বয়সে যেটা দেখা উচিত নয়, সেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমরা এমন কোনো কথা শুনবো না বা সেটা অ্যালাউ করবো না শুনতে যেটা আমাদের কনসেন্ট্রেশনকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, আমাদের পড়াশোনা বা আমাদের চিন্তা ভাবনাকে এফেক্ট করে দিতে পারে, সেরকম কিছু শুনবো না। এটাকে সংস্কৃতে অল্পাহারী নামে লিখেছে, মানে দ্য থিং উইচ আর অ্যাভয়েডেবল শুড বি অ্যাভয়েডেড ইন রেসপেক্ট অফ ইউর এজ অ্যান্ড এডুকেশন অ্যান্ড এভরিথিং। যে কোনো জিনিসকে আমরা কিন্তু গ্রহণ করবো না সেটা অ্যাভেলেবল হলেও। এটা একটা ডিসিপ্লিন, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর 5 নম্বর রয়েছে গৃহত্যাগী। আপনারা আগে জানেন যে এটা যখন লেখা হয়েছিল সেই সময় যে এডুকেশন সিস্টেম ছিল, সেই এডুকেশন সিস্টেমে একটা বয়সের পরে তারা গুরুকুলে চলে যেত। তারা বাড়ি থেকে গিয়ে গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করে কমপ্লিট করে আবার তারা সংসারে ফিরে আসতো। এটাকে বলতো গৃহত্যাগী। এখানেও ওইটাই বলছে যে তোমাকে এমন লেভেলে কনসেন্ট্রেট করতে হবে, নিজেকে এমন লেভেলে ফোকাস করতে হবে যাতে তুমি যে বিদ্যা করায়ত্ত করতে চাইছো সেই বিদ্যাটা যাতে তুমি প্রপারলি লাভ করো এবং সেই বিদ্যাকে যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক, সেটাকে হচ্ছে গৃহত্যাগী। তো এই 5টা সূত্র যদি আমরা মোটামুটি ফলো করি, যে কাব্য চেষ্টা, বক ধ্যানম, স্বনিদ্রা, অল্পাহারী এবং গৃহত্যাগী, তাহলে দেখবেন যে একটি ছেলে বা মেয়ে বা একটি বাচ্চা সে কিন্তু এমন একটা ডিসিপ্লিন বা ক্যারেক্টার পাবে যেটা সে তার সংসার জীবনে হোক বা কর্মজীবনে সে অনেক ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে, অনেক স্থায়ীভাবে সে তার জ্ঞানটাকে ব্যবহার করতে পারবে। এবার ধরুন যে আমরা যে কাজই করি না কেন তাতে তো একটা ইন্টেলিজেন্সের দরকার হয়, একটা বুদ্ধির দরকার হয়। আমরা প্রায়শই বলি দূর ও দেখতো কত তাড়াতাড়ি কাজটা করে ফেলছে, তুই কিছুতেই করতে পারছিস না, ধরতেই পারছিস না, তোর মাথায় বুদ্ধি নেই, তুই বুঝতে পারছিস না। ইন্টেলিজেন্সটা কি জানো তো? ইন্টেলিজেন্স হচ্ছে কুইকনেস টু লার্ন। এ কত তাড়াতাড়ি একটা জিনিস শিখে ফেলতে পারে। একটা অঙ্ক অনেকে একবার দেখলে বা দুবার দেখলে সে তার ট্রিকটা ধরে ফেলতে পারে, আবার একটা অঙ্ক 10 বার করলেও সেই যেন ঠিক, আসলে সে হয়তো প্র্যাকটিস করে যাচ্ছে কিন্তু তার যে লজিকটা, তার যে রেশনালিটিটা সেটা হয়তো তার কাছে ক্লিয়ার না। তো এই কুইকনেস টু লার্ন যেখানে থাকবে, যারা খুব সহজে শিখে নিতে পারে, বুঝে নিতে পারে, তাদের আমরা ইন্টেলিজেন্ট বলি। এবার এই আপনি যা শিখলেন সেটাকে যদি আপনি প্রপার অ্যাপ্লাই করতে পারেন, মানে আপনি যেটা শিখে আসলাম টিচারের কাছে বা স্কুলে বা বাড়িতে, সেটা যখন আমি পরীক্ষার হলে আমি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছি, তাকে বলে এবিলিটি। এই এবিলিটি হচ্ছে হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড, যা আপনি শিখলেন তার প্রপার অ্যাপ্লিকেশন। ইউ আর ইন এ পজিশন টু অ্যাপ্লাই প্রপারলি হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড, সেটা হচ্ছে তার এবিলিটি।
আর এটাই যখন কনসিস্টেন্টলি আপনি বারবার করতে পারবেন, একই জিনিস যতবার দিচ্ছে, সচিন নামছে সেঞ্চুরি হচ্ছে, ধোনি নামছে 6 হচ্ছে, ওইটা হচ্ছে কম্পিটেন্স। মানে আপনি এতটাই প্র্যাকটিস করে করায়ত্ত করেছেন ওই আর্টটা, যে আপনি বলে বলে ওটাকে ছক্কা মারতে পারছেন, দ্যাট ইজ ইউর কম্পিটেন্স। তো এই জিনিসগুলো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে আমাদের খেয়াল করে যেতে হবে। নাও কামিং ব্যাক টু থিয়েটার, থিয়েটারে আপনারা দেখবেন যে থিয়েটারের কতগুলো উপাদান আছে। থিয়েটারের 1 নম্বর উপাদান হচ্ছে তার বিষয়বস্তু, কন্টেন্ট। তারপরে আছে সেই থিয়েটারটা, যে থিয়েটারটা হবে সেখানে বেশ কিছু আর্টিস্ট থাকে, শিল্পী থাকে, তারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। আবার তারপরে আছে একটা টেকনিক্যাল পার্ট, যেখানে আমরা সেট সেটিং লাগাই, আলো লাইট করি, মেকআপ করি, কস্টিউম করি, কোরিওগ্রাফি করি, এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। তো থিয়েটারেও আমরা সবসময় দেখতে পাই যে আপনি যদি সত্যিই একটা ভালো চরিত্র হয়ে উঠতে চান, এই প্রসেসের মধ্যে কেউ যদি নিজেকে ফেলে, তাহলে তার মধ্যে কতগুলো ক্যারেক্টারিস্টিক, কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন। যেমন ধরুন যে যখন অজিত, ও হচ্ছে বাস্তবে অজিত সরকার, ও যদি বিজয় মুখার্জির রোলটাকে করবার চেষ্টা করে, তাহলে অজিতের সত্তাটা মঞ্চে বিজয় মুখার্জি হয়ে উঠতে হবে। তাহলে আমি কিভাবে দাঁড়াই, আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে হাঁটি, আমি কিভাবে খেতে কি খেতে ভালোবাসি, কিভাবে বিহেভ করি, আমি কতটা মানে রেগে যাই, অল্পে রেগে যাই কিনা, বা আমি কতটা মজা করে কথা বলি, এই বিভিন্ন যে চারিত্রিক বৈশিষ্ট্য যে চরিত্র করবে, সেই চরিত্রটাকে অবজার্ভ করতে হবে যে অভিনয় করবে তাকে। তো তার মানে তার একটা কল্পনা শক্তির বিস্তার ঘটছে। আপনারা নিশ্চয়ই অনেকে মানে আমাদের থিয়েটারের গুরু হিসাবে স্তানিস্লাভস্কির নাম শুনেছেন। স্তানিস্লাভস্কি তার একটা মেথডে এই কথাই বলছেন যে দেখো, মানে অভিনেতার মূল সম্পদ হচ্ছে অবজারভেশন। সে দেখছে, এই যে ধরুন এত মানুষ সামনে বসে আছে, এরা প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকের ধরন ধারণ একজনের থেকে আরেকজনের মধ্যে যেমন কিছু মিল আছে, তেমন প্রচুর অমিল আছে। তোমাকে দেখতে হবে, প্রপারলি দেখতে হবে, এবং সেই দেখে সেই জিনিসটাকে তোমাকে মাথায় কোথাও একটা প্রিজার্ভ করে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে, এবং তারপর সেই রকম একটা চরিত্র তুমি যখন অভিনয় করবে, তখন সেই স্টোর থেকে এনে তোমাকে মঞ্চে সেটা হয়ে উঠতে হবে। এটা জাস্ট লাইক এ পেন্ডুলাম। আমরা সিম্পল হারমোনিক মোশনে পেন্ডুলাম দুলতে দেখি না, এই অজিত থেকে বিজয়, বিজয় থেকে অজিত, অজিত থেকে বিজয়, বিজয় থেকে বারবার, কিন্তু ও যখন আমার রোলটা অভিনয় করবে, ওর মধ্যে দিয়ে অজিত বেরোবে, অজিত বেরোবে, অজিত বেরোবে, যেহেতু ও অ্যাকচুয়ালি অজিত, কিন্তু ও করছে বিজয় মুখার্জির রোল। সো ওই অজিতকে ঢেকে রেখে ও বিজয় মুখার্জিকে ওখানে উপস্থাপন করবে। সুতরাং বিজয়দা কি করে, কেমনভাবে, তার কি কি ক্যারেক্টারিস্টিক, তার সবটা ও খুব ভালো করে অবজার্ভ করবে, এবং নিজের কল্পনা শক্তিকে তার সাথে লাগাবে, এবং তার সাথে অক্ষম অনুকরণ করলে কিন্তু হবে না। মানে ধরুন কোনো একটা চরিত্র করতে গিয়ে সে শুধুমাত্র ওই চরিত্রটা সম্পর্কে যা সে দেখেছে সেইটুকু করলে হবে না। স্তানিস্লাভস্কি বলছেন তোমাকে একটা কল্পনা করতে হবে। মানে তুমি যে চরিত্রটা করছো, সেই চরিত্রটার বর্তমান যা বয়স, বা সেই চরিত্রটা সম্পর্কে নাটকে যা লেখা আছে, সেইটা তোমার একটা ঠিকুজি কুষ্টি নিজের মতো করে খাতায় লিখে নিতে হবে। যে আমি যে 50 বছরের একটি লোকের রোল করছি, সেই লোকটা 40 বছরে কেমন ছিল, 30 বছরে কেমন ছিল, সে কতটা শিক্ষিত, সে কিভাবে কথা বলে, সে কিভাবে বিহেভ করে, এটা কোথাও লেখা থাকবে না। তাকে একটা কল্পনা করে ওই লোকটার সম্পর্কে একটা ছবি নিজের মনে মনে আঁকতে হবে, এবং সেই পয়েন্টগুলো খাতায় লিখে নিতে হবে। তারপরে যখন সেটাকে পারফর্ম করবে, তখন সে তার অবজারভেশন আর তার ওই যে কল্পনা শক্তি থেকে ডেরিভেশন, যেটা ডিরাইভ করেছে সে, এইটাকে নিয়ে সে ওই চরিত্রটাকে উপস্থাপনা করবে। তো এখানে দেখুন থিয়েটার এবং এডুকেশন, থিয়েটার এবং এডুকেশন এরা খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। থিয়েটার যেটা দেয় সেটা হচ্ছে আনন্দ, প্রচুর পরিমাণ আনন্দের সঞ্চার ঘটায়। আজকে একটা পারফরমেন্স এইখানেই যখন এই মঞ্চটাকে তৈরি করছিল শিলু, আমি দেখলাম একটি বাচ্চা, সে ঘুরে ঘুরে একটা কবিতা বলছে। কোনো একজন সিনিয়র তাকে হয়তো বলেছেন একটু ঘুরে ঘুরে বল, মাইক্রোফোনগুলো সে টেস্ট করছেন। যিনি সিনিয়র তিনি কিন্তু মাইক্রোফোন টেস্ট করছেন, আর ওই বাচ্চাটা ঘুরে ঘুরে যা শিখে এসছে কবিতাটা ঠিক সেইভাবে বলছিল। এই বলার মধ্যে ওর মধ্যে একটা খুব আনন্দ তৈরি হচ্ছিল। একবার বলতে বলতে কবিতাটা যখন ভুলে গেল, তখন একবার সরি বলল।
তার মানেটা কি? তার মানে ওর মধ্যে এটা ঢুকে আছে যে এই কবিতাটা এইভাবে বলতে হবে, সেটা যেন কোথাও না আটকায়, সেটা যেন প্রপারলি আমি মুখস্থটা বলতে পারি এবং বলতে গিয়ে যেন আটকে না যাই। এবং সেটা করতেও এত আনন্দ পাচ্ছিল যে ওই আনন্দ যখন, এই আনন্দটা যখন ও আরও পাবে, যখন মঞ্চে একটা অভিনয় করবে এবং আপনারা সবাই মিলে ওকে যখন খুব বাহবা দেবেন, হাততালি দেবেন, কোলে তুলে নেবেন, আদর করবেন, ও প্রচণ্ড একটা উৎসাহ, একটা পজিটিভ এনার্জি ওর মধ্যে তৈরি হবে। যে পজিটিভ এনার্জিটা ও যখন পড়াশোনায় যে সাবজেক্টটাকে বা যে অংশটাকে ওর মোটেও ভালো লাগে না, ও সেটা করে নেবে। ও তখন ভাববে আমি এইটা করলে এটা করতে পারবো, এটা করলে এটা করতে পারবো। এই আনন্দে কিন্তু ও এগিয়ে যাবে। তো এইখানে পড়াশোনার সাথে থিয়েটারের একটা বিরাট সম্পর্ক আছে। থিয়েটার করতে গিয়ে আমি আমার কথা বলি, সেটা হচ্ছে যে আমার মোটামুটি 10 আর 2 12 3 13 প্রায় 19-20 বছরের আমার পড়াশুনো বিভিন্ন স্টেজে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আরেকটা ইনস্টিটিউট থেকে বছর 20 লেগেছে পড়াশোনা করতে। আর ধরুন 45 বছর আমি অ্যাসোসিয়েটেড আছি থিয়েটারের সাথে। আর প্রায় 33 বছর আমার একটা চাকরি জীবন কাটিয়ে এসেছি। 21 সালে রিটায়ার করেছি। তো সেই হিসাবে এই 3টে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি এবং এই 3টে অভিজ্ঞতা দিয়ে যেতে গিয়ে আমি দেখেছি যে যখন সংসার জীবনের নানান প্রবলেম সলভ করতে অসুবিধা হচ্ছে বা হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে বা প্রপারলি ডিল করতে পারছি না, বা প্রফেশনাল লাইফের কোনো একটা জিনিস হয়তো প্রপারলি ডিল করতে পারছি না, হয়তো কোথাও একটু হতাশ হয়ে যাচ্ছি, কোথাও একটু ভেঙে পড়ছি, মন খারাপ হচ্ছে, থিয়েটার পারফরমেন্স আমাকে আবার উজ্জীবিত করে দিচ্ছে, সেই ইগনিশন পয়েন্টে পৌঁছে দিচ্ছে যে আমার যে থিয়েটার থেকে যে আনন্দ, সেটা দিয়ে আমি প্রফেশনাল হ্যাজার্সটা কাটিয়ে নিতে পারছি। আবার হয়তো থিয়েটারে কোনো সমস্যা হচ্ছে, সেটা তখন হয়তো বাড়ির লোক সেটাকে আমাকে উৎসাহ দিয়ে আমাকে এগিয়ে দিচ্ছে। সো এটা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেলের মতো। এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা দিকে মানে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা গাড়ি তখনই ভালো চলে যখন তার 4টে চাকা একদম প্রপারলি ওয়েল প্লেসড, প্রত্যেকটা চাকায় ঠিকঠাক পাম্প আছে, প্রত্যেকটা চাকা ওয়েল বিল্ট আছে, তবে গাড়িটা আপনার ঠিক মতো যাবে, প্রয়োজনে জোরে যাবে, প্রয়োজনে আসতে যাবে, সবটা ঠিকঠাক হবে। এই 4টে চাকার মধ্যে আপনারা দেখবেন আমাদের জীবনে একটা থাকে পার্সোনাল লাইফ, একটা থাকে প্রফেশনাল লাইফ, একটা থাকে সোশ্যাল লাইফ, আর একটা থাকে প্যাশন লাইফ। এই প্যাশন পার্টে পড়ে থিয়েটার, প্রফেশন পার্টে পড়ে আমাদের চাকরি বা ব্যবসা, যেটা থেকে আমরা জীবিকা নির্বাহ করি, পার্সোনাল লাইফ থাকে হচ্ছে আমাদের সংসার, আর সোশ্যাল লাইফ থাকে আমাদের আমরা যে যেখানে বাস করি সেখানকার যে সোসাইটি, সেই সোশ্যাল লাইফ। এই 4টে যার ঠিকঠাক মতো ব্যালেন্স থাকে তার গাড়ি ভালো চলে, প্রোভাইডেড। গাড়ি তো ড্রাইভার ছাড়া চলবে না। সো ইউ আর দ্য ড্রাইভার, আপনি হচ্ছেন সেই ড্রাইভার যে স্টিয়ারিংয়ে বসে আছে, যে জানে আমি কোথায় যাব, তাই জন্য তার কাছে একটা কম্পাসও থাকে যে সেটি কী ডিরেকশনে যাবে, কোথায় যাবে, সেইটা সে ডিটারমাইন করে। তো এইভাবে করতে করতে থিয়েটারে আপনি দেখবেন যে আমরা থিয়েটার মানে আমি একটু আগেই বলছিলাম যে প্রায় কুটির শিল্পের মতো থিয়েটার আলাদা করে কোনো শিল্প হয়ে উঠতে পারেনি। আমাদের এখানে যারা টিভি সিরিয়াল করেন, যারা ওয়েব সিরিজ করেন, যারা ফিল্মে কাজ করেন, তারা প্রত্যেকে ভালো পয়সা পান, তারা ভালো ইনকাম করেন, অনেকেই সেটাকে জীবিকা হিসেবে নিতে পেরেছেন। কিন্তু থিয়েটারটা আমাদের প্র্যাকটিসিং গ্রাউন্ড। থিয়েটার আমাদের পয়সা দেয় না, থিয়েটার আমাদের খুব একটা গ্ল্যামার দিতে পারে না। যারা টিভিতে কাজ করছেন, ঘরে ঘরে তাদের কোটি কোটি মানুষের কাছে তাদের মুখটা পৌঁছে যাচ্ছে। সো ওটার অ্যাট্রাকশন ওই জন্য বেশি থাকে, ওটা ওই জন্য একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। থিয়েটার ইন্ডাস্ট্রি হতে পারেনি, কোনোদিন হবেও না। থিয়েটারে আপনি গ্ল্যামার পাবেন না, থিয়েটারে আপনি পয়সা পাবেন না, থিয়েটারে আপনার খুব বেশি পরিচিতি লাভ হবে না। কারণ যখন একটা থিয়েটার হয়, কত মানুষ দেখেন? 200, 300, 400, 500, 600, তার বেশি মানুষ দেখেন না। বারবার থিয়েটার আপনাকে এক একটা সন্ধ্যায় তৈরি করতে হবে, হয়ে গেলে সেগুলো ভেঙে নিয়ে যেতে হবে বাড়িতে, আবার কোনোদিন একটা শোয়ে আপনি আবার তৈরি করবেন। সুতরাং খুব কম মানুষের কাছে থিয়েটার পৌঁছতে পারে কম্পেয়ার টু টিভি বা সিনেমা বা অন্য মাধ্যম। কিন্তু থিয়েটারে তাহলে মানুষ করবে কেন? বেসিক প্রশ্ন হচ্ছে ওয়াই থিয়েটার ওয়ান শুড ডু। থিয়েটার আপনাকে কতগুলো ইনট্যাঞ্জিবল ক্যারেক্টার দেয়।
সেই ইনটেনজিবল যা দেখা যায় না। যেমন ধরুন, আমরা তো সবাই শরীর চর্চা করি, আমরা জিমে যাই, আমরা হাঁটাহাঁটি করি, মর্নিং ওয়াক করি, আমরা ডায়েট করি, তার কারণ আমাদের শরীর যাতে সুস্থ থাকে, ওয়েট যাতে না বাড়ে, যাতে খুব বেশি মোটা হয়ে না যায়, সুস্থতা বজায় থাকে, তার জন্য আমরা অনেকভাবে শরীরের বাহ্যিক দিকটা তৈরি করি। কিন্তু একবার ভেবে দেখুন, এই শরীরের মধ্যে একটা জিনিস আছে যেটা আমরা সবাই জানি, আমরা তাকে বলি মন। সে মনটা কোথায় আছে? পায়ে, মাথায়, চোখে, বুকের মধ্যে? আমরা বলি খুব মনে ব্যথা লেগেছে। এবার দেখুন, মন যে আছে তাকে অনুভব করা যায়, কিন্তু তাকে দেখা যায় না। ঠিক যেমন আলো বা বাতাস যে বইছে তাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক তেমনই মানে শীত বা গরম অনুভব করা যায়, দেখা যায় না। তো সেরকম মনকেও দেখা যায় না। এবার এই মন ভালো থাকলে আপনি প্রচুর কাজ করতে পারবেন, আপনার মধ্যে অসম্ভব এনার্জি ফ্লো করবে, আপনি ভীষণ উৎসাহিত বোধ করবেন। যে কাজ আপনার ভালো লাগে বা যে কাজ আপনার হয়তো প্রয়োজনে করতেই হয়, জীবিকার প্রয়োজনে বা সংসারের প্রয়োজনে, আপনি একই সামনে নেবেন যখন আপনার মন উদ্দীপ্ত আছে। তো তাহলে মনের পরিচর্যা করাটা তো খুব প্রয়োজন। তো সেই মনের পরিচর্যা করবার জন্যে আমাদের লাগে বিভিন্ন ধরনের এক্সকারশন, গ্রুপ অ্যাক্টিভিটি। আমরা যেমন কোথাও একটা হই হই করে পিকনিক করতে গেলে সেই দিনটা আমাদের খুব মজা হয়, সবাই মিলে হই হই করছে, আনন্দ করছে, নাচ করছে, গান করছে, খেলা করছে, মন ভালো লাগে। সবাই মিলে বেড়াতে গেলে মন ভালো লাগে। ঠিক তেমনই থিয়েটার আপনাকে ওই গ্রুপ ডাইনামিক্সটা শিখিয়ে দেয়, যে একই সাথে 20-25 জন ছেলে মেয়ে একজন ডিরেক্টরের আন্ডারে, একটি দলের আন্ডারে, একটি দলের ব্যানারে একসাথে থিয়েটার চর্চা করছে। সেই থিয়েটারের মধ্যে দিয়ে তারা শিক্ষিত হয়ে উঠছে। তারা একে অপরের সাথে কিভাবে স্পেস, ফুড এবং আদার এলিমেন্ট কি করে শেয়ার করতে হয় সেটা তারা শিখতে পারছে, এবং যে শিক্ষাটা তারা তাদের সমাজ জীবনে অ্যাপ্লাই করতে পারছে। আরও বড় কোনো দায়িত্বে যখন তারা যাচ্ছে তখন কিভাবে একটা গ্রুপের মধ্যে কাজ করতে হয় সেই শেয়ারিংটা তারা, গ্রুপ ডাইনামিক্সটা তারা বুঝে ফেলছে। তাই থিয়েটার থেকে আপনার যে ইনট্যাঞ্জিবল বেনিফিটগুলো আছে, হ্যাঁ থিয়েটারে পয়সা নেই, গ্ল্যামার নেই, পরিচিতি কম, এগুলো যেমন নেগেটিভ দিক আমি বলবো, তেমন পজিটিভ দিক হচ্ছে যে আপনার কনফিডেন্স, আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে থিয়েটার এমন একটা জায়গায় নিয়ে যায় যে আপনি যেটা জানেন সে জানাটা ভুল হোক বা ঠিক হোক, তাকে এক্সপ্রেস করতে থিয়েটারের মতো শক্তিশালী মাধ্যম ছাড়া আর কিছুই নেই। তার কারণ দেখুন, আমি আপনাদের সামনে কমিউনিকেট করছি, আমি আপনাদের সামনে কিছু বলছি, আপনারা একমত হতে পারেন, আপনারা ভিন্ন মত হতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ফিল করেছি, যেটা আমার কাছে সত্য, আমার কাছে ঠিক, আমি একদম নিশ্চিন্ত, মানে খুব আত্মবিশ্বাসের সাথে আপনাদের সামনে সেটা বলতে পারছি। এই যে বলার ক্ষমতা, স্পিকিং পাওয়ার, কমিউনিকেশন, তার কারণ দিনের পর দিন যখন একটা মানুষ বিভিন্ন নাটকে, বিভিন্ন চরিত্রে দর্শকের সামনে পরীক্ষা দেয়, একটা অন্য যা সে নয়, একটা অন্য কিছু সে হয়ে ওঠে, একটা ইমোশন সে তৈরি করে, তখন কিন্তু সে একটা অন্য আত্মবিশ্বাসে গিয়ে পৌঁছয়, যেখান থেকে সে যা জানে, সে যেটাকে ঠিক মনে করে, তার মতামতটা যাই হোক না কেন, সে যেটা বলতে চায় সেটাকে সে খুব স্পষ্ট করে বলবার ক্ষমতা রাখে। তো এই যে সেলফ কনফিডেন্স, এটা কিন্তু আপনাকে থিয়েটারই দেয়। আজকে বহু ছেলেমেয়েরা তারা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে কর্মজীবনে ঢুকবে, সংসার জীবনে ঢুকবে, দেশ গঠনে কাজে আসবে, কিন্তু তাদের প্রত্যেককেই সারাক্ষণই কোনো না কোনো মানুষকে হ্যান্ডেল করতে হবে। এই হিউম্যান রিসোর্সকে হ্যান্ডেল করতে গিয়ে তাদের অনেক ইন্টারভিউ, অনেক এক্সাম, অনেক পরীক্ষা প্রতি মুহূর্তে দিয়ে যেতে হবে রোল প্লেতে। আর সেটাতে থিয়েটার তাদের মধ্যে ওই আত্মবিশ্বাসটুকু দিতে পারে যে আমি যেটুকু জানি, আমি যেটাকে ঠিক মনে করি, আমি যেটাকে সত্য মনে করি, আমি সেটাকে এক্সপ্রেস করতে চাই এবং প্রপারলি এক্সপ্রেস করতে চাই, যাতে আমার মতামত যে এইটা সেটা আমি সামনে রাখতে পারি, তারপর সেটা নিয়ে আর্গুমেন্ট হতেই পারে। তো এইটা হচ্ছে থিয়েটারের একটা ইনট্যাঞ্জিবল এফেক্ট, যেটা হয়তো চোখে দেখা যায় না। তার কারণ আমরা তো আমাদের জীবনটাকে খুব ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি। ধরুন আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? সবাই সফল হতে চাই,
প্রত্যেক গার্জিয়ান চান যে তার ছেলেমেয়েরা সফল হোক, সেটা স্কুলের পরীক্ষায় হোক, আর কর্মজীবনে চাকরিতে হোক, বা ব্যবসায় হোক, যে যে কাজ করেন সফল। এই সফলতার ডেফিনেশন কি হবে? হোয়াট ইজ সাকসেস? হোয়াট ইজ সাকসেস? আপনি দেখবেন খুব ব্রডলি এখন সমাজে সফলতা মানে যে যত জোগাড় করতে পেরেছে, বা ধরুন যে যত আমি বলবো যে রিচ হতে পেরেছে, যে যত ওয়ার্থ জোগাড় করতে পেরেছে। তো আপনি যখন বেশ কিছু ইনকাম করে সফলভাবে আপনার জীবনকে চালাচ্ছেন, তখন আপনি কি করছেন একবার ভেবে দেখুন। আপনার হয়তো বাড়িতে একটা সাইকেল ছিল, আপনি এখন একটা স্কুটার কিনতে পেরেছেন। আপনি হয়তো আজকে স্কুটার ছিল, কালকে একটা ভালো মোটরসাইকেল কিনতে পেরেছেন, হার্লে ডেভিডসন কিনে ফেলেছেন। আপনি আরেকটু যখন আর্থিকভাবে উন্নত হয়েছেন, আপনি একটা ছোট গাড়ি কিনেছেন। আরও যখন আপনি আর্থিকভাবে অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছেন, তখন আপনি একটা অল্টো না কিনে হয়তো একটা BMW কিনেছেন। প্রত্যেকটাই কিন্তু মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট। খেয়াল করে দেখুন, আপনি একটা ছোট কুড়ে ঘরে থাকতেন, গ্রামের বাড়িতে থাকতেন, তারপরে আপনি শহরে এসেছেন পড়াশোনার জন্য, চাকরির জন্য। আপনাকে কোথাও গিয়ে আপনি সেই বাড়িটাকে ডেভেলপ করেছেন, তারপর সেখান থেকে হয়তো একটা ফ্ল্যাট কিনেছেন, 2 কামরার ফ্ল্যাট ছিল, সেখান থেকে 4 কামরার ফ্ল্যাট কিনেছেন, যাতে সবাই মিলে ভালো করে থাকতে পারেন। এবং এই যে ইমপ্রুভমেন্টগুলো, এগুলো সবই মেটেরিয়ালিস্টিক ইমপ্রুভমেন্ট। দ্যাট মিনস which add on your lifestyle. It is adding value on your lifestyle, but is it life? এইটা একটু কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার আছে, এটা সবসময় ভাববার ব্যাপার আছে। লাইফ অ্যান্ড লাইফস্টাইল, there is a huge difference. লাইফ হচ্ছে সেটা, মানে আমি এমন প্রচুর মানুষ দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারাও জানেন, যে আমি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে আমার অফিসে কাজ করছি, এবং আই হ্যাভ বিন পেড ব্যাক একটা দারুণ হিউজ স্যালারি, ভালো স্যালারি দিচ্ছে, যে স্যালারি দিয়ে আমি আমার সমস্ত দায়িত্ব পালন করতে পারছি। আমার হাতে গুড পারচেসিং পাওয়ার আছে, আমি যা খুশি খেতে পারি, যে কোনো হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি, যা আমার ইচ্ছে করে আমার পরিবারের আমি সেইভাবে জামা কাপড় কিনে দিতে পারি, প্রয়োজনে আমি ভালো জায়গায় বেড়াতে যেতে পারি। এই সমস্তগুলো কিন্তু আপনার লাইফস্টাইলের মধ্যে রয়েছে। কিন্তু এমন মানুষ আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভালো মাইনে পায় বলে সে চাকরিটা করতে বাধ্য হচ্ছে, বিকজ হি হ্যাজ সাম কমিটমেন্টস, বিকজ হি হ্যাজ সাম রেসপন্সিবিলিটিস, হি হ্যাজ সাম ডিউটিস। বাড়িতে হয়তো অসুস্থ কেউ আছেন, তো তার টাকা প্রয়োজন, তো তাকে ইনকাম করতেই হচ্ছে, তিনি করছেন। বাট থেমে যাব, কিন্তু তারা কি ফুলফিলড হচ্ছেন? তারা কি ফুলফিলমেন্ট হচ্ছে? তাদের মন কি সন্তুষ্ট হচ্ছে? আর দে স্যাটিসফাইড রিয়েলি? দে আর নট, দে আর নট। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি প্রচুর ভালো একটা চাকরি, এডুকেশন করলাম, এডুকেশন মানে পুঁথিগত বিদ্যা, সেখান থেকে একটা ভালো চাকরি করলাম, সেখান থেকে খুব একটা সুন্দর বাড়ি গাড়ি পরিবার নিয়ে একটা জায়গায় পৌঁছালাম, কিন্তু সামাও আমার মানে এত টেনশন এবং এত মানে একটা সময় গিয়ে ফ্রাস্ট্রেশন তৈরি হলো যে আমার শরীরটাই অকেজ হয়ে গেল। সেটাকে কি সাকসেসফুল বলা যাবে? যাবে না। তো সেই জন্যই বলছি যে এই সাকসেস জিনিসটাকে আমরা যেন শুধু ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালুতে না মানি, না বুঝি, আমরা যেন সেটার সাথে একটা ভ্যালু অ্যাড করতে পারি, যাতে আমাদের মন এবং আমাদের শরীর, আমাদের দায়িত্ব দুটোই খুশি থাকে, দুটোই পালন করতে পারি। সেই জিনিসটা কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, যে আমাদের লাইফটা আমরা এনজয় করতে পারলাম কিনা, নট অনলি লাইফস্টাইলস। তো এইখানে থিয়েটার আপনাকে সেই কন্ট্রিবিউশনটা দেয়। থিয়েটার সবসময় আপনাকে একটা হাড়ি কাটে ফেলে বিচার করতে শেখাবে, বিচার করতে শেখাবে, যে যেটা করছি ঠিক করছি তো, যেটা করছি সেটা ন্যায় তো, সেটা তার মধ্যে সততা থাকছে তো, আমি ঠিক করে কাজটা অন্যায় করে ফেলছি না তো, ভুল করে ফেলছি না তো, বা আমি কি শুধুই ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালুর জন্য দৌড়চ্ছি আমার জীবনে, আমি কি তাতে রিয়েল ভ্যালু অ্যাড করতে পারছি, যেখানে আমি খুব সন্তুষ্ট, আমি খুব
ফুলফিলড হচ্ছি। এই বিচারবোধগুলো থিয়েটার সারাক্ষণ বিবেকের ভূমিকায় মস্তিষ্কে থেকে আপনাকে নক করে যাবে। অ্যান্ড হিয়ার লাইজ দ্য অ্যাডভান্টেজ অফ থিয়েটার ইন এ ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড অলসো ইন এডুকেশন। অল্প সময় খুব ভালো করে হয়তো বলতে পারলাম না, অনেক কিছু বলতে চেয়েছিলাম, বাট ঠিক আছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই কথা আপনারা শুনলেন বলে। আর অবশ্যই আসলে বলতে শুরু করে ওনাকে নিয়ে একটা 2-3 ঘন্টা সেমিনার আমরা আয়োজন করতে পারি, আমাদের ইচ্ছে আছে আগামী দিনে এরকমভাবে শুধুমাত্র একটা শুধু সেমিনার, মানে আজকের অনুষ্ঠানটা তো আমাদের যেহেতু অনেকগুলো পর্বে রয়েছে, ফলে ওই কোথাও একটা মানে এই আলোচনা আরো দীর্ঘায়িত, আরো অনেক কিছু শুনলে আমরা লিপ্ত হতে পারি, কিন্তু একটা জায়গায় থামতে হলো। কিন্তু এখনো আমরা যেটা ব্যাপার বলেছিলাম যে দ্বিতীয় পর্বে একটা প্রশ্ন উত্তরের জায়গা, আমাদের হাতে খুব সামান্য সময় আছে, আমরা হয়তো 5 থেকে 10 মিনিট যেতে পারি, তবু আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই আলোচনার মধ্যে, তাহলে আপনারা সেটা করতে পারেন এবং আমরা আমাদের বক্তারা সংক্ষেপে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে সেটা করতে পারেন। আপনারা এতক্ষণ ধরে শুনেছেন, সাধারণত সেমিনারে যেটা হয় জিজ্ঞাসা একটু পরে না দেখি, মানে শুনেই আপনারা একটু মানে ফ্রিলি ইন্টারাক্ট করুন না। যদি অন্তত 2-3টে প্রশ্ন যদি কারোর কিছু বলার থাকে বা কোনো তাহলে একটু আলোচনা করা যেতে পারে, আর যদি না হয় তাহলে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা। যদি কারোর আমাদের যারা সদস্য আছে তার মধ্যে থেকেও যদি এই যে বিষয়টা আমরা শুনলাম তার মধ্যে যদি কোনো কিছু, হ্যাঁ মানে ওটাই বললাম, সদস্য নাটকের মানুষ যারা থিয়েটারে আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা শোনাতে পারি। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমাদের সদস্য ক্যামেরিয়াই বলছেন। প্রথম থেকেই সেমিনারের আপনাদের সকলের বক্তব্য শুনলাম, সত্যি খুব অনুপ্রেরণা পেলাম এবং উৎসাহ পেলাম। আমি আবৃত্তি শেখাই, এখানে আজকে কিছুক্ষণ পরেই আমার বাচ্চারা নাটক করবে প্রথমবারের জন্য, মানে দিস ইজ দেয়ার ফার্স্ট টাইম ইন স্টেজ। তো এটা প্রথমবারের জন্য ওরা থিয়েটার করবে এবং কবিতা করবে। কিন্তু এই যে আমাদের আজকের যে যাত্রা, যেটা আজকে বলতে গেলে অবসান হতে চলেছে, যে এতদিন ধরে আমাদের রিহার্সাল চলছিল, তার মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্যাটা একটু বলতে চাই। সেটা হচ্ছে অধিকাংশ অভিভাবকদের মধ্যে, যেটা কিছুক্ষণ আগে ভাস্করবাবু বলছিলেন, যে পড়াশোনা করতে করতে তারা যেহেতু নাটক বা থিয়েটারে আসছে, তাদের প্রায় অভিযোগ থাকে কি করে নাটকটাতে সময় দেবে। পড়াশোনা করতে করতে পরীক্ষা চলছিল, ইউনিট টেস্ট ছিল, তাই মুখস্থ করতে পারিনি। কিন্তু আমরা আমাদের জীবনেও দেখেছি এগুলোর সাথে সাথেও কিন্তু করা যায়। কিন্তু অভিভাবকদের আমরা সেটা কিছুতেই বোঝাতে পারছি না যে পড়াশোনার সাথে সাথে সংস্কৃতিটা একটা পরিপূরক হিসেবে কাজ করে, কিংবা সেটা যে কতটা জরুরি তাদের কাছে। সত্যি এখন এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন মেটেরিয়ালিস্টিক সাকসেস, সেটা বেশি ইম্পর্টেন্ট, যে আমি কতটা নম্বর পেলাম, 90% পেলাম কি পেলাম না, সেক্ষেত্রে আমি কতটা ভালো মানুষ হলাম, তাদের কাছে সেটা কোনো গুরুত্ব রাখে না। তো এইভাবে আমি কি করে তাদেরকে অনুপ্রাণিত করব যে তারা থিয়েটার যা আজকে যেটা তারা করবে, তাদের বাবা মায়ের কাছে এটা যাক, আজকে অন্তত থিয়েটারটা হয়ে শেষ হচ্ছে, অন্তত পরের দিন থেকে অন্তত ওই সময়টা কিছুটা সময় হয়তো বাঁচবে। আমি আমার অভিজ্ঞতা এবং বোধ থেকে আপনার এই প্রশ্নটা খুব সংক্ষিপ্ত 2 লাইনে উত্তর দিচ্ছি। একদম। সেটা হচ্ছে এটা যে ভগবান একটা জিনিস আমাদের সকলের কাছে, গরিব বড়লোক, হ্যাঁ যে কোনো ভেরিয়েশন, একটা জিনিস কনস্ট্যান্ট দিয়েছেন, দ্যাট ইজ 24 আওয়ার্স এ ডে, 24 ঘন্টায় একদিন, রাইট? এই 24 ঘন্টা ভাঙিয়ে কনভার্ট করে কেউ আমেরিকায় জো বাইডেন, কেউ বারাক ওবামা, কেউ নরেন্দ্র মোদী, কেউ মমতা ব্যানার্জি, কেউ আপনি, কেউ আমি, রাইট? এই একটা ব্যাপার কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট আছে। মানে মুকেশ আম্বানির কাছেও 24 ঘন্টায় দিন, আবার রতন টাটার কাছেও যা, আপনার কাছেও তা, আমার কাছেও তা, সকলের কাছেই তা। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে এই 24 আওয়ার্সের কনভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সকলেই জানি যে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অন্তত 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা
আমাদের বিশ্রামের প্রয়োজন, আমরা দিয়ে দিলাম 8 ঘন্টা। অন্তত 8 ঘন্টা আমাদের প্রফেশনাল লাইফকে আমাদের দিতেই হয়, যে কাজ করি 8 ঘন্টা দিতে হয়। 16 ঘন্টা চলে গেল, বাকি যে 8 ঘন্টা থাকবে, এই 8 ঘন্টার মধ্যে নিশ্চয়ই আপনার শরীর স্বাস্থ্য মানে স্পোর্টস অ্যান্ড গেমসের সাথে একটু যোগাযোগ, বা যারা একটু বয়স্ক তারা একটু হাঁটাহাঁটি করলেন সকালে বা রাতে, যখনই হোক খানিকটা দিলেন, খানিকটা আপনার পরিবারকে সময় দিলেন, আপনার সোসাইটিকে সময় দিলেন, এবং অবশ্যই কিছুটা সময় আপনার 2 ঘন্টা মতো আপনার প্যাশনকে দিতে হবে। এইভাবে যদি 8+8 আর 2+2+2+2 এই 6 ভাগে যদি ভাগ করে নেওয়া যায়, তাহলে আপনার হেলথ, আপনার পড়াশুনো বা চাকরি বাকরি যেটাই হোক, এই সেকেন্ড 8 ঘন্টা, আর বাকি 4 ঘন্টার মধ্যে আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোসাইটি, আপনার প্যাশন এবং আপনার হেলথ, এই 4টে জিনিসই কভার করা কিন্তু, বাট ইউ হ্যাভ টু পুট ইট ইন এ রুটিন অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্য রুটিন ভেরি রিলিজিয়াসলি। আর সেটাই যদি মা বাবারা তাদের মানে সেটাকেই যদি ধর্ম হিসাবে নেন, তাহলে কিন্তু এই একই ক্যান্ডিডেট দিয়ে এই সমস্ত কাজগুলো করা সম্ভব। সেটা মানে গার্জেনদের জন্য একেবারে একদম মানে ঠিক, যেটা একদমই আমরা এই কাজটা করতে গিয়েও মাঝে মাঝে সম্মুখীন হয়েছি যে বাচ্চাদের পড়াশোনা তাদের অবশ্যই সেটা তাদের করতেই হবে, সেটা তাদের ম্যান্ডেটারি, তার মধ্যে থেকেই সময় বের করে তাদেরকে নাট্যচর্চা হোক, খেলাধুলা হোক, সেগুলো তারা করেছে। তো যাই হোক, আমরা আমাদের প্রথম পর্বের যে আলোচনা, সেই আলোচনা ইতি করতে যাচ্ছি। ইতিটি কিছুটা মানে বাধ্য হয়নি, কারণ যেহেতু আরো এরপরে কবিতা এবং 2টি নাটক রয়েছে। ঘড়ির কাঁটাও হচ্ছে 7টা আমরা পেরিয়ে গেছি বোধহয় ইতিমধ্যে। আমাদের যারা অতিথি আছেন তাদের আরো একবার অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা দর্শক হিসেবে এসেছেন, অনেক ছোটদের দেখতে পাচ্ছি, এটা সবচেয়ে মানে ভালো লাগছে যে ছোটরা রয়েছে। এই অনুষ্ঠান করার যে মুখ্য উদ্দেশ্য ছিল যে ছোটদেরকে যুক্ত করা। আমার মনে হয় চন্দ্রনগরে শুধুমাত্র ছোটদের জন্য ছোটদের নাটকের অনুষ্ঠান এই প্রথমবার হলো। আশা করি এখান থেকে শুরু হবে। আরো একবার ধন্যবাদ জানাতেই হয় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে, যাদের আর্থিক সহযোগিতা, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তথা পশ্চিমবঙ্গ সরকার, যার সহযোগিতায় এই অনুষ্ঠান করতে পারছি আমরা। সেরূপ তোমাকেও ধন্যবাদ, চন্দ্রনগর স্বপ্ননীলকে ধন্যবাদ, 2 বন্ধুকে ধন্যবাদ, আর সবচেয়ে বেশি আপনাদের উদ্দেশ্যে আমাদের ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা এরকম একটা আলোচনা এবং এরকম একটা প্রোগ্রাম, এত মানুষ এসছেন, এবং অবশ্যই যারা এই ক্লাবটা দিয়েছেন সেই শক্তি সংঘ, এদের হয়ে একবার চন্দ্রনগর রবীন্দ্র ভবনে একটা নাটকও করেছিলাম আমরা। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সন্ধ্যার প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।